আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকে লিমিট ব্রেকার অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তোমাদের রাফি ভাই আছি। আইসিটি তৃতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি। আসলে তোমরা যারা উচ্চ মাধ্যমিক লেভেলে আছো তারা ইতিমধ্যেই জানো যে তৃতীয় অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। আসলে যদি কেউ আইসিটিতে পাস করতে চাও অন্তত, তাহলে দ্বিতীয় অধ্যায় তোমাকে মাস্ট শিখতেই হবে। এবং আমি মনে করি আমাদের এই ক্লাস নেওয়ার পরে ধারাবাহিক যদি তুমি করতে থাকো, তোমার দ্বিতীয় অধ্যায়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করব খুবই সহজ ভাষায় স্বাবলম্বীভাবে ম্যাথ এবং চিত্র যে কোনো কিছুই থাকুক আমরা সলভ করে দেবো। তোমরা ছায়া থাকো। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, তোমরা যখন আইসিটি বইটা খুলে যে কোনো স্যারের বই হোক, সেটা মুজিবুর রহমান স্যার হোক, সেটা লেকচারের হোক, অক্ষরভুক্ত হোক, তুমি যখন খুলবে তোমার সামনে যখন আসবে বিভিন্ন ধরনের ইতিহাস, সংখ্যা পদ্ধতির ইতিহাস আসবে, যে ভারতীয় যুগে কেমন ছিল, সুমেরিয়ান ব্যাবিলন যুগে কেমন ছিল, তারপরে তুমি আরো পাবে মিশরীয়দের লিপিবদ্ধ, এরকম বিভিন্ন কিছু পাবে। তোমার দায়িত্ব থাকবে এই ইতিহাসগুলো তুমি কোনো লেখকের বই থেকেই পড়বে না, তুমি মাস্ট বোর্ড বই যেটা থাকবে, চিকন যে বোর্ড বইটা থাকে ওখান থেকে পড়বে কি ইতিহাস। ইতিহাস থেকে তেমন কোন প্রশ্ন আসেই না, সামান্য 2 থেকে 3টা এমসিকিউ বিভিন্ন পড়ে থাকে, এজন্য জাস্ট তো ওটা তোমাদের দায়িত্ব থাকবে, বাসায় ওটা ক্লিয়ার করবা। আমরা এখন চলে যাব সংখ্যা পদ্ধতি বিস্তারিত অংশে। দেখো, মূলত সংখ্যা পদ্ধতিকে আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? সংখ্যা পদ্ধতিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় নম্বর পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি? নন পজিশনাল বলতে বোঝায় যেটা কোনো তোমার স্থানীয় মান নেই। যেমন ওগুলোর ভিতরে একটু পাবো আমরা পেতে পারি মিশরীয় যেসব হায়ারোগ্লিফিক লিপি আছে, তারপর তোমার আরো যেমন সুমেরিয়ান ব্যাবিলন সভ্যতার যে অক্ষরগুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং যেগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি সেগুলো কি কি? তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। তাহলে কি কি আমরা সেই 4 ভাগ? পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 ভাগের ভিতরে রয়েছে 1 নম্বরে বাইনারি, 2 নম্বরে অক্টা, 3 নম্বরে ডেসিমাল, 4 নম্বরে হেক্সাডেসিমাল। এই 4 ভাগে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ভাগ করতে পারবো। যারা তোমরা ইতিমধ্যে কলেজে উঠেছো এবং আইসিটি ক্লাস করেছো অন্যান্য জায়গায়, বা তোমরা বইটা হয়তো খুলে দেখেছো, তারা হয়তো দেখতে পেয়েছো যে একটা সংখ্যা থাকে, এই সংখ্যার নিচে এরকম ভাবে আবার হয় 10 থাকে, আর আমরা দেখতে পাই 8 থাকে, অথবা 16 দেখতে পাই, অথবা আমরা এখানে অনেক সময় 2 দেখতে পাই। এখন অনেকেই হয়তো জানো না, বিকজ এটা স্কুল লেভেলে ছিলই, জানবে কিভাবে, এটা জানার বিষয় এবং আমরাই তোমাদের সেই জানার ব্যবস্থাটা করে দেবো আস্তে আস্তে। তাহলে চলো এবার পরে গিয়ে আমরা আস্তে আস্তে শুরু করি। আমরা প্রথমে পড়েছি সংখ্যা পদ্ধতি 2 প্রকার। দুই প্রকারের ভিতরে আমরা প্রথমে পেয়েছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং আরেকটা ছিল আমাদের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা আলোচনা করতেছিলাম এই কোনটাকে? পজিশনাল সংখ্যা পদ্ধতিকে। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। তাহলে আমরা সেই পজিশনাল সংখ্যা পদ্ধতির ভাগকে এখন একটু দেখে আসছি।
দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা আগেই বলেছি তোমাদেরকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এখন আমরা এই 4 প্রকারের ভিতরে ঢুকবো আস্তে আস্তে। তো প্রথমেই আছে আমরা পাবো বাইনারি। বাইনারি পদ্ধতি, অক্টাল পদ্ধতি, 3 নম্বরে আমরা পাবো ডেসিমাল পদ্ধতি, এবং সর্বশেষ 4 নম্বরে আমরা পাবো হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। তো আমি জানি তোমাদের অনেকের কাছে এই ওয়ার্ডগুলো খুবই নতুন লাগতেছে, কারণ এগুলা তোমরা আগে পড়নি, বা অনেকে হয়তো যারা সায়েন্সের ছেলে অনেক ক্ষেত্রে কাজে গেছে এবং জানো। তো আজকে এখন আমরা শেখাবো আস্তে আস্তে কিভাবে বাইনারি করতে হয়, কিভাবে অক্টাল করতে হয়, কিভাবে হেক্সাডেসিমাল করতে হয়, কিভাবে হেক্সাডেসিমাল করতে হয়। আসলে তৃতীয় অধ্যায়ের 3.1 এর যে আমরা ক্লাসটা নিচ্ছি সংখ্যা পদ্ধতি, এখানে তোমাদের আমরা বাইরের তেমন কিছুই পড়াবো না যেটা তোমাদের বোর্ড পরীক্ষায় কাজে না লাগে, কলেজের পরীক্ষায় কাজে না লাগে। আমরা ঠিক ততটুকুই পড়াবো যেটা তোমাদের পরীক্ষায় আসবে। তো আমরা প্রথমেই বলে দিচ্ছি এই সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একটি সিকিউ অবশ্যই আসবে, এবং সেখানে তোমাদের গ এবং খ নম্বরে প্রথমে থাকবে গতে, যেটা আমি তোমাদেরকে বলে দেই, তারপরে আস্তে আস্তে যাই। দেখো ক খ কি আসবে সেটা আমিও জানি না, তুমিও জানো। ক খ তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু তোমাদের আমি অবশ্যই গ্যারান্টিতে বলতে পারি তুমি যদি রূপান্তর পারো, তোমার রূপান্তর থেকে 3 মার্কে একটা কোশ্চেন আসবে, সেটা যদি তুমি করতে পারো 3 মার্ক পেয়ে যাবে। এবং কি রূপান্তর আসবে, সেটা হয় আসবে বাইনারি থেকে অক্টাল রূপান্তর, না হয় আসবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, না হয় হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এরকম বিভিন্ন ধরনের রূপান্তর আসবে, সেটা তোমাকে গ নম্বরে অ্যানসার করতে হবে। এবং এটা যদি করতে পারো তুমি পেয়ে যাবে 3 নাম্বার। এরপরে তুমি যদি ঘ নম্বরের দিকে লক্ষ্য করো, তুমি দেখতে পাবে এখানে 2 এর পরিপূরক নামের একটা অঙ্ক আসবে, যেটা প্রত্যেক জায়গায় থাকবে, এবং এটা বলা থাকবে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। বিষয়টা কেমন যেন হয়ে গেল না, যোগের মাধ্যমে কিভাবে পার্থক্য নির্ণয় করব। এটাকে বলা হচ্ছে আইসিটি এই উচ্চ মাধ্যমিকের ভাষায় 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক এবং রূপান্তর যদি তুমি শিখতে পারো 3.1 এর জন্য তোমার অলরেডি 7 মার্ক ক্লিয়ার হয়ে যাবে। এন্ড খ এবং ক এটা আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, এবং তোমাদেরকে সেটা আরো দুটো কোর্স সাজেশন দিয়ে দেই, সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই দুইটা নাম্বার ক মুখস্থ করবে। দেখো বইতে পাবা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এই দুটো করা তোমরা অবশ্যই করবে, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। দেখো আমরা যদি সামারি করি, এখানে যে সংখ্যা পদ্ধতি গিয়েছিলাম, সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এবং দ্বিতীয়টা ছিল আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা যদি এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করলাম। কি কি? প্রথমে আমরা বাইনারি, তারপরে পেলাম অক্টাল, তারপরে ডেসিমাল, তারপরে হেক্সাডেসিমাল। চারটার নামগুলো আমার সাথে সাথে বলো। বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। দেখবে মুখস্থ হয়ে যাবে কয়েকবার পড়লে। এবং এটা করতে করতে এমন হবে যে তোমার কাছে কিছু মনে হবে না। এখন আমাদের যে বিষয়টা আমরা বললাম যে আমাদের শিখতে হবে কি? রূপান্তর। প্রথমে আমরা রূপান্তর নিয়ে কাজ করব, তারপরে বাইনারি এবং দুই পরিপূরকে যাব। তাহলে আমরা যদি একটু মুছে দিয়ে আমরা রূপান্তরের দিকে এগিয়ে তোমাদের সুবিধা হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা রূপান্তর করার আগে আমরা জেনে নেব যে ভিত্তি কার কয়টা, এবং পরিসংখ্যান বলতে আমরা দেখেছি 4 প্রকার, এবং 4 প্রকারের কার কোনটা ভিত্তি এবং কি কিভাবে করতে পারি সেটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। এখন দেখো আমরা দেখছিলাম যে পরিসংখ্যান পদ্ধতি কত প্রকার? 4 প্রকার। এরপরে আমরা যদি করি বাইনারি। বাইনারিতে আমরা জানি, দেখো বাইনারিতে কি করতে হবে আস্তে আস্তে বলি তোমাদের।
বাইনারিতে আমরা যদি বাইনারিতে কোনো কিছু করি তাহলে আমাদের এই দুটি বিট ছাড়া আর কিছু ব্যবহার করতে পারবো না। আমরা কি ব্যবহার করতে পারবো? এই দুটি বিটই ব্যবহার করতে পারবো। অর্থাৎ বাইনারির ভিত্তি কত দাঁড়ালো? বাইনারির ভিত্তি দাঁড়ালো 2। তাহলে আমরা দেখতে পাচ্লাম বাইনারির ভিত্তি কত 2 এবং কোন কোন দুটো সংখ্যা 0 and 1। এরপরে যদি আমরা আসি 2 নম্বরে ছিল আমাদের অক্টাল। অক্টাল হচ্ছে আমাদের একটি 8 বিটের, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো? শূন্য থেকে শুরু হবে সংখ্যাটা, দেখো 0 1 2 3 4 5 6 7। দেখো চারটা আটটা হয়ে গেছে। আমরা কিন্তু আটটা মানে 0 থেকে শুরু হয়েছে 7 পর্যন্ত থেমে যাবে। তাহলে এখানে আমাদের ভিত্তি কি দাঁড়ালো? ভিত্তি দাঁড়ালো এখানে 8। বুঝা গেছে? এরপরটা যদি আমরা যাই ডেসিমাল। ডেসিমাল হচ্ছে একটা দশমিক সংখ্যা পদ্ধতি, যেটাকে অপর নাম বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতি, যেটাই বলি। তোমার এটা হচ্ছে 10 হবে 0 1 2 3 4 5 6 7 8 9। দেখো 0 থেকে 5 পর্যন্ত 10টা সংখ্যাই হয়েছে আমাদের। এটার ভিত্তিগত দাঁড়ানো তাহলে মনে রাখবে, যদি আমাদের ডেসিমাল বলে আমরা এই সংখ্যার বাইরে কোনো সংখ্যা নিতে পারবো না। অর্থাৎ যদিও নাই, কিন্তু এটা মনে রাখবে যে অক্টালে আমরা এই 7 বাইরে 8 কখনো নিতে পারবো না, ঠিক আছে? আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কি পাবো আমরা? একটু খেয়াল করে দেখতে পারবা 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে কি আমরা 10 ব্যবহার করতে পারবো? না, আমরা 10 ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে এর পরবর্তীতে যদি কোনো সংখ্যায় যেতে চাই তাহলে আমাদের ব্যবহার করতে হবে এই দেখো একটু খেয়াল করো, এ বড় হাতের, ঠিক আছে? বড় হাতের এ, বি সি ডি ই এফ। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা সংখ্যা পদ্ধতি করতেছি, তাহলে আপনি এই অঙ্ক আনলেন কোথা থেকে? তাহলে তোমাদের জন্য এখন একটু বোঝাই। দেখো আমরা সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা কোনগুলো 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমরা এর বাইরে যদি এগাতে চাই আমরা কি অন্য সংখ্যা আনতে পারবো? যেহেতু আমরা ডাবল সংখ্যা নিতে পারবো না, সুতরাং আমাদের ব্যবহার করতে হবে a b c d e f পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতি ভিত্তি হচ্ছে কত? হেক্সাডেসিমালের ভিত্তি দাঁড়াচ্ছে এখানে 60, মানে 16টা। এবার আমাদের যে সমস্যাটার কথা বললাম, এটা কি ভাইয়া? a মানে কত? দেখো 9 এর পরে কত আসে? স্বাভাবিক 10। b মানে কত? 11। c মানে কত? 12। d মানে কত? e মানে 15। তাহলে আমরা এই জায়গায় পেলাম 15 পর্যন্ত এবং আমাদের এখানে ছিল 0। তাহলে সর্বমোট কতটি হলো? 14 সংখ্যা। তাহলে আমরা ভিত্তি সম্পর্কে জানতে পারলাম যে অক্টালের ভিত্তি কয়টা, ডেসিমালের ভিত্তি কয়টা, হেক্সাডেসিমালের ভিত্তি কয়টা, বাইনারির ভিত্তি কয়টা। আবার একটু যদি আমি সামারি করে দিই তোমাদেরকে, বাইনারির ভিত্তি হচ্ছে 2, কারণ এখানে দুইটি সংখ্যা ব্যবহার করা যায় 0 এবং 1। আরো একটি কথা বলে রাখি, কম্পিউটার সব কাজ করার জন্য সব সময় একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে এবং সেটাই হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি। 0 মানে 1, 1 মানে অফ। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি অক্টালে কতটি ভিত্তি হচ্ছে 8 এবং এখানে 0 থেকে 7 পর্যন্ত আমরা ব্যবহার করব। তারপরে আমরা দেখছি ডেসিমাল কি পাবো আমরা? 0 থেকে 9, অর্থাৎ এর ভিত্তি হবে 10। এবং এরপরে দেখছি হেক্সাডেসিমালে আমাদের একটু ব্যতিক্রম করতে হয়েছে, এটাই নিয়ম যদিও। তারপর এটার ভিত্তি কত? 16। এরপর যদি আমরা তোমরা বুঝে দেখো, আমরা রূপান্তরে যাব। রূপান্তরে আমরা দেখতে পাবো যে কি হবে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে অক্টালে যাব। এগুলো আমরা তোমাদেরকে এরপর দেখাবো। তাহলে একটু ক্লিয়ার হলো? আমরা রূপান্তরে যাচ্ছি। ওকে, আমরা এখন যাব রূপান্তরে, যা বলতেছিলাম তোমাদের ক নম্বরে আসে এবং সেটার সাথে রিলেটেড কি ওই নন পজিশনাল সংখ্যা, পজিশনাল সংখ্যাটা জড়িত কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল।
তো আমরা এখন রূপান্তরে যাব, চলো যাওয়া যাক। রূপান্তর, 3 মার্ক তোমার শিওর থাকবে এখান থেকে। এখন আমাদের রূপান্তর করার সময় বাইনারি থেকে অক্টালে করতে হতে পারে, বাইনারি থেকে যেকোনো কিছু করতে পারে। তো আমাদের প্রথমে কিছু 4-5টা লাইন মুখস্থ করতে হবে। তোমাদের একটা সূত্র বলবো না, 4-5টা লাইন, কিন্তু একটা সূত্র মতোই কাজ করবে। চলো আমরা সেই লাইনগুলো দেখে নিই। প্রথমটা ডেসিমাল থেকে যদি আমরা বানাতে চাই, কি বানাতে যাবো প্রথমে তোমরাই বলো। আচ্ছা যাও, ডেসিমাল থেকে যদি আমরা যে কোনো টি বানাতে চাই, সাপোজ একটা সংখ্যা ডেসিমালে আছে এবং এই সংখ্যাটিকে যদি আমরা বাইনারিতে করতে চাই, কি করতে হবে? ডেসিমাল থেকে যে কোনোটি বাড়াতে হলে, ডেসিমাল থেকে যে কোনোটি বাড়াতে হলে আমাদের কি করতে হবে? ওটার ভিত্তি যা থাকবে, ওই সংখ্যার ভিত্তি যেটা থাকবে, ভিত্তি 3টা থাকতে পারে। যদি ডেসিমাল তো বাদ দিলাম, তাহলে আমাদের ভিত্তি থাকবে কি? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে ওই ভিত্তি দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝে গেছে? দেখো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তারপরে দেখি ডেসিমাল থেকে। অর্থাৎ তুমি মনে করো যে একটা সংখ্যা আছে ডেসিমাল, এবং এই সংখ্যাটিকে যদি আমরা অন্য একটি যে কোনো একটা সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ওই সংখ্যার যে ভিত্তিটা থাকবে, আমাদের যে ভিত্তিটা থাকবে, এই ভিত্তিটা দিয়ে আমাদের কি করতে হবে? ওই সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? ওই সংখ্যাটি পেয়ে যাব। ঠিক আছে? তারপর একটা লাইন দেখি, দেখো এবার ঠিক উল্টাটা করবে। যে কোনো একটি থেকে ডেসিমাল বানাতে গেলে দেখো কি বললাম এটা? যদি আমরা যে কোনো থেকে ডেসিমাল বানাতে চাই, কি বানাতে চাই? যে কোনোটি থেকে, মানে যে কোনো অক্টাল থাকুক, বাইনারি থাকুক, হেক্সাডেসিমাল থাকুক, যে কোনো কিছু থেকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ওই সংখ্যার যে ভিত্তিটা থাকবে, এই ভিত্তিটা দিয়ে আমাদের কি করতে হবে? ওই সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? ডেসিমাল সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি পেয়েছি? ডেসিমাল থেকে যদি যে কোনোটি বাড়াতে হয়, তাহলে কি করব? ওই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে ডেসিমাল থেকে। ঠিক আছে? মাথায় রেখো, ডেসিমাল থেকে মানে ওই সংখ্যাটা ডেসিমাল থাকবে, সেখান থেকে অর্ডারটি বাদ হবে, ভিত্তি দিয়ে ভাগ। তারপরে এটা বলেছি যে কোনোটি থেকে যদি ডেসিমাল বাড়াতে চাই, মানে অন্য একটা সংখ্যা আছে সেটা থেকে আমরা ডেসিমাল যাব, কি করতে হবে? ডেসিমাল বাড়াতে গেলে ওটা যে ভিত্তি থাকবে সেই ভিত্তি দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তাহলে এই দুইটাই আমরা একটু করে দেখি, তাহলে তোমাদের সুবিধা হবে। সাপোজ তোমরা দেখো, আমি একটু উদাহরণ দিই, তোমাদের আমি বলি। সাপোজ প্রথমটা হচ্ছে ডেসিমাল থেকে যে কোনোটি বাড়াতে হলে, একটা সংখ্যা আছে, এটা এটা মনে রাখবা ডেসিমালের ভিত্তি কত? ডেসিমালের ভিত্তি হচ্ছে 10। ডেসিমালের ভিত্তি কত? ডেসিমালের ভিত্তি 10। এখন আমরা প্রথম নিয়মটা যদি ফলো করি, দেখো এখান থেকে আমাদের কি বানাতে বলেছে? ডেসিমাল থেকে যে কোনোটি বানাতে হবে, মানে এটা ডেসিমাল আছে এবং এখান থেকে যদি আমি সাপোজ বাইনারিতে বানাতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। আসলে তাহলে এটা আমরা করে ফেলি। ডেসিমাল সংখ্যাটা উঠিয়েছি, এবার কি করতে হবে? আমাদের ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগের নিয়ম তো জানি, এই দেখো আমরা কি করব? বাইনারি করব। বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছে কত? 2। ওকে, দেখো সকলে লিখে দিই। অক্টালের ভিত্তি পাচ্ছি কত আমরা? 8। ডেসিমালের ভিত্তি পাচ্ছি কত আমরা? 10, যেটা আমরা আগে বলেছি ডেসিমালের ভিত্তি 10। হেক্সাডেসিমালের ভিত্তি কত?
হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 অর্থাৎ 16। তাহলে আমরা কি বলছি যে ডেসিমাল থেকে এখন আমরা যে কোনো একটা সংখ্যা তৈরি করতে পারবো। এই যে আমরা ভিত্তিগুলো দেয়া আছে, এখন আমরা যে কোনটি বলতে এখন আমরা প্রথমে বাইনারি করি। সাপোজ বাইনারি ভিত্তি কত 2 বলছে কি ভিত্তি দিয়ে ভাগ। আমরা কি করতে হবে ভিত্তি দিয়ে ভাগ শুরু করব, মানে 2 দিয়ে ভাগ। 2 20 এর ভিতরে কয়বার যায়? 2 20 এর ভিতরে যায় হচ্ছে 10 বার, রাইট? 10 বার কি গেল থাকে। এখানে কোনো ভাগশেষ থাকে না, ভাগশেষ থাকে কত 0। এইখানে এইগুলো ভাগ করার নিয়মটা একটু অন্য ধরনের। যেমন এই আছে তোমার যেটা ভাগশেষ যদি না থাকে তাহলে 0 বসে দেবো, যদি ভাগশেষ থাকে তাহলে সেটা আমাদের এই সাইডে বসে দেব, এই যে 0টা বসে দিলাম। এখন দেখো আবার এটাকে ভাগ চাই 2 দিয়ে। 2 দিয়ে যদি আমরা 10 কে ভাগ করি কত থাকে 5, ভাগশেষ থাকে না অর্থাৎ 0 0। এরপরে আবার আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। 2 দিয়ে যদি 5 কে ভাগ করি কয়বার যায়? 2 বার। 2 করে 4, তাহলে আমরা এটা 2 গুণে 4 বসাইলাম। এবার 4 হওয়ার পরে কিন্তু আমাদের ভাগশের সাথে 1 থেকে যায়, তাহলে আমাদের ভাগশেষটাকে কোথায় বসাতে হবে? আমরা জানি ডানে বসিয়ে দিই। এবার আবার দেখো 2 কে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে 2 কে ভাগ করি কত থাকে 1, এবং ভাগশেষ কি থাকে? থাকে না, তাহলে এখানে কত আছে 0। এবং আবার দেখো আমরা কোড পর্যন্ত যদি এই জায়গা 0 না আসা পর্যন্ত আমরা এটা করতে থাকি। এবার আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করি, 1 কে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না, তাহলে এটা কি বসাই দেব? 0 হয়ে যাবে, এবং এই 1টা এই জায়গায় চলে যাবে। এখন মজার বিষয় হচ্ছে আমরা যখন উত্তরটা করব তখন উত্তর করার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের উত্তরটা আসবে এই নিচ থেকে উপর দিক পর্যন্ত। কোথা থেকে? নিচ থেকে উপর দিক পর্যন্ত। অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যদি বলা হলো যে 20 ডেসিমাল সংখ্যাটিকে তুমি বাইনারিতে রূপান্তর করো, তাহলে আমাদের উত্তর আসলো এইভাবে। দেখো নিচ থেকে আসবো 1 0 1 0 0। আমাদের একটু মুছতে হচ্ছে। এটা তো বাইনারির মান, তাহলে বাইনারি ভিত্তি কত ছিল? এখানে 2 ছিল আমরা দেখেছি। তাহলে আমরা এখানে যদি 2 বসাই দিই তাহলে আমাদের রূপান্তর ক্লিয়ার হয়ে যাবে। কি রূপান্তর হয়ে গেল? যে একটা ডেসিমাল সংখ্যা থেকে আমরা কি করব? একটা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করলাম। কোন সূত্র ধরে? এই প্রথম সূত্রটা ধরে। দেখতে পাচ্ছ ডেসিমাল থেকে যে কোনটি বানাতে হলে, ডেসিমাল থেকে যে কোনটি বানাতে হলে, অর্থাৎ আমাদের এই জায়গায় 20 ছিল ডেসিমালে, এবং এখান থেকে আমাদের বাইনারিতে বানাইছি, মানে যে কোনো একটা দিতে পারতাম। এখান থেকে বাইনারিতে করছি কি হবে? ভিত্তি দিয়ে ভাগ করে। এই যে ভাবে ভিত্তি 2 ছিল, ভিত্তি দিয়ে ভাগ করে করে আমরা এভাবে নিয়েছি, এবং লাস্টে আমাদের উত্তরটা নেওয়ার সময় আমরা কিভাবে নেব? এই নিচ থেকে নিয়ে যাব। তাহলে আমরা হয়তো এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আবার পজ করে এগিয়ে দেখতে পারো। এবার আমরা 2 নম্বর রুলটা কিভাবে করিয়ে নেব, ঠিক আছে? ধরো আমাদের একটা সংখ্যা আছে, বলছিলাম যে কোনো একটি থেকে ডেসিমাল বাড়তে গেলে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। মানে যে কোনো একটি, এটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। এখান থেকে যদি আমরা ডেসিমাল বানাই তাহলে আমাদের করতে হবে ভিত্তি দিয়ে গুণ। তাহলে দেখা যাচ্ছে কি আমরা সাপোজ একটা সংখ্যা নিই, ধরো 20 নিলাম। 20 কে নিয়ে আমরা যদি এটাকে অক্টালে দিই, কিসে দিই? অক্টালে দিই, এবং এটা আমরা যদি উত্তর বের করতে চাই তাহলে এখানে আছে অক্টাল, মানে যে কোনো ডিগ্রি আছে। অক্টাল মানে বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে, মানে যে কোনো একটা আছে। তো এখান থেকে যদি আমরা ডেসিমালে রূপান্তর করতে চাই, মানে এটাকে যদি 10 ভিত্তিতে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের একটাই করণীয়, এই নিয়মটাকে ফলো করতে হবে, ভিত্তি দিয়ে গুণ। দেখো তাহলে আমি ভিত্তি দিয়ে কিভাবে গুণ করছি। প্রথমে এই সংখ্যাটা, এটা কিন্তু একসাথে সংখ্যা না, এটা কিন্তু আলাদা আলাদা সংখ্যা, এরকম থাকে, ঠিক আছে? সংখ্যা বলতে এরকম বোঝায়। দেখো প্রথম সংখ্যা 2, এখন আমরা বলছিলাম যে ভিত্তি দিয়ে গুণ, ভিত্তি 8 কত হবে? গুণ 8 যোগ এই যে একটা সংখ্যা আছে 0, ভিত্তি দিয়ে গুণ 8। এবার এটা নিয়মের ক্ষেত্রে দেখা যাবে যে যখন আমরা ভিত্তি গুণ করব তখন এই সাইড থেকে এইদিকে 0 থেকে বসে আসবে। দেখো পাওয়ার 0, এই যে 1, এই যে দ্বারা সংখ্যা তো 2 3 4 5 এভাবে দিয়ে আসবে। তাহলে আমাদের এখানে পাওয়ার করতে হবে, ঠিক আছে? পাওয়ার যদি বলি, দেখো 8 এর উপর যদি 8 এর পাওয়ার দাও 8 আসবে, এবং 2 তে যদি 8 এর গুণ দাও, এখানে দেখা যাচ্ছে দাও ভেঙেই করে দিই, 8 এর পাওয়ার দিলে 8 আসে,
এখানে আর যদি জিরো কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো থাকে তাহলে সেই সংখ্যার মান আসে কত 1 আসে, সেই সংখ্যার মান কত আসে 1 আসে। যে সংখ্যার উপর পাওয়ার জিরো থাকে সেই সংখ্যার মান 1 আসে। এবং 1 এর সাথে যদি আমরা জিরো গুণ দিই, আমরা জানি জিরোর সাথে যে কিছু গুণ দিলে সেটার মান কত আসে 0ই আসে। তাহলে দেখা যাচ্ছে কি এখানে 0ই পাচ্ছি। তাহলে আমরা এখানে যদি 8 করে 16 করে দেই 16 এবং এটা যখন ছিল আমাদের উত্তর হয়ে গেছে। তাহলে আমরা এখানে এটার উত্তর করতে পারি কত, আমরা এখানে একটা উত্তর বসিয়ে দিতে পারি অক্টাল 16 ডেসিমাল। এটা হিসেবে করতে আমরা কিন্তু ডেসিমালে। ওকে, বোঝা গেছে যে আমি কি করলাম, যে কোডটি দেখতে মানে এটা অক্টালে ছিল বা এটা হেক্সাডেসিমালও থাকতে পারতো বা বাইনারিতেও থাকতে পারতো, এখান থেকে আমরা ডেসিমাল বানিয়েছি মানে রূপান্তর করেছি, যেটা আমাদের 3 মার্কের একটা কোশ্চেন আসবে। এবং তো কি করতে হবে, ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে এই যে আমরা দেখো এই জায়গার ভিত্তি ছিল 8, 8 দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা গুণ করে দিয়েছি এবং উপরে একটা নিয়ম বলেছি যেটা হচ্ছে এবারে সিরিয়াল ভাবে আসবে 0 1 আর যেগুলো কার কথা থাকে 2 3 এগুলো আসতো কিন্তু নাই। তাহলে আমরা এটা গুণ করছি, এটির উপর যদি পাওয়ার থাকতো 1 8 এর হতো, তারপর যদি 2 এই যে 2 ছিল বসিয়ে দিয়েছি এবং এইটার উপর যদি পাওয়ার 0 থাকে তোমরা ক্যালকুলেটরে যেটা দেখতে পারবে যে এটির উপর পাওয়ার 0 দিলে আসবে 1 এবং সেই 1 যদি 0 এর সাথে গুণ দেই, আমরা জানি 0 এর সাথে কোনো কিছু গুণ দিলে 0ই আসে। এবং তারপরে দেখা যাচ্ছে 0 বসে এরপর 2 আর 8 গুণ দিয়ে 16 এবং দেখা যাবে যে এটাই আমাদের ডেসিমাল মান, অর্থাৎ এই জায়গার ভিত্তি অক্টাল এটার ভিত্তি 10। কারণ কি এটা আমরা এই সূত্র অনুসারে করে ফেলেছি। তাহলে আমরা বুঝতে পারলাম দুটো নিয়ম খুবই দুর্দান্ত, দুটো নিয়ম কি কি, একটা হচ্ছে ডেসিমাল থেকে যে কোনোটি বাদ হলে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে এবং আরেকটা হচ্ছে যে কোনো থেকে যদি ডেসিমাল বাদ হয় তাহলে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। আশা করি এই দুটো নিয়ম বুঝতে পেরেছো তোমরা।